রুমিন ফারহানা এবং ফজলুর রহমান আসলে তারা কি আওয়ামী লীগ করে নাকি বিএনপি করে? যখন তারা আওয়ামী লীগ শাসন আমলে আওয়ামী লীগ ছিল, যখন শাসন করছে এদেশে, তখন তাদের কণ্ঠস্বর শুনছিলাম যে ওনারা এই বাংলাদেশ চায় না, এই স্বৈরাচার চায় না। তো যখন তারা এই আন্দোলন সংগ্রাম করে ব্যর্থ, অলরেডি ব্যর্থ, এদেশের ছাত্র জনতা এসে তাদের এই এই ব্যর্থতাকে দূরে সরিয়ে দিয়ে তারা এই জনতাকে মুক্তি করে দিয়েছে। তো এখন দেখছি শুধু নির্বাচন আর ছাত্রদের বিরুদ্ধেই বিএনপি ভাইয়েরা। ধন্যবাদ এনাম ভাই। রাষ্ট্রবিজ্ঞানী, আইনজীবী এবং রাজনীতিবিদ, আসসালামু আলাইকুম। জুলাই থেকে জুলাই এই এক বছরে জনগণের প্রত্যাশা অনুযায়ী রাজনৈতিক দলগুলো কোনো ভালো কাজ প্রদর্শন করতে পেরেছে বলে আমরা মনে করি না। আর বাংলাদেশের রাজনীতিবিদদের যদি আপনি ইতিহাস পর্যালোচনা করেন, চাঁদাবাজি এবং পেশি শক্তি এটা হচ্ছে উনাদের আয়ের উৎস। এই আয়ের উৎস যদি বন্ধ হয়ে যায়, উনাদের দল করার জন্য কোনো লোক আসবেন না। আর জহুরুল হায়দার সাহেব বলছেন যে গ্রামের বা তৃণমূল পর্যায়ের নেতাদেরকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। যদি তৃণমূল পর্যায়ে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, তাহলে সেখানে নেতা থাকার দরকার কি? ওনাদের তো দল নিয়ন্ত্রণ করার মতো তেমন কোনো নেতাই নাই। তাহলে ওনার দল কিভাবে নিয়ন্ত্রণ করবেন? আরেকটা বিষয় দেখেন যে জুলাই আন্দোলনের কথা বিষয় ওনারা বলছেন যে জুলাই আন্দোলনের এটা বিপ্লব নয়, গণতন্ত্রের জন্য আন্দোলন হয়েছে। আমি প্রশ্ন রাখতে চাই, এই জুলাই আন্দোলন কি বিপ্লব নয়? এই জুলাই আন্দোলনের সাংবিধানিক কোনো গুরুত্ব নাই। এই সংবিধানে যদি এর গুরুত্ব যদি স্বীকৃতি দেওয়া না হয়, তাহলে এই রাজনীতিবিদরাই যারা আন্দোলন করেছে তাদেরকে ফাঁসির কাছে ঝুলাবেন, এটা জনগণ মনে করে। একটা বিষয় দেখেন, ওনারা যে জুলাই বিষয়ে কথা বলতেছেন, এই জুলাই আন্দোলন যে কিভাবে হয়েছে, ওনারা যিনি 9 বছর ভারতের নির্বাসিত ছিলেন, ডিম পরোটা খেয়েছেন আর চিকেন বিরিয়ানি খেয়ে ঘুমিয়েছিলেন, বিলাসিতার জীবন কাটিয়েছেন, উনি বলছেন যে এই জুলাইয়ের কোনো গুরুত্ব নাই। তাহলে যারা উনাদের মনে রাখতে হবে, জুলাইয়ের গুরুত্ব যদি না ভুলে দিতে চান, জুলাই আন্দোলন যে ভুলে দিতে চায়, নব্য রাজাকার হিসেবে এরা জনগণের কাছে পরিগণিত হবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, জুলাই আন্দোলন কি সংবিধানের স্বীকৃতি দেওয়া উচিত নয়? ধন্যবাদ আপনাদের সবাইকে। জি, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। জহির বলেন। জহিরুল ইসলাম। আসসালামু আলাইকুম। এনামুল হক মুনির ভাইকে, আসসালামু আলাইকুম, শোনা যাচ্ছে? জি, শুনতে পাচ্ছি। এনামুল হক মুনির ভাইকে অনেক ধন্যবাদ, এনামুল হক মুনির ভাইকে অনেক ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি ডক্টর জগলু হালদার স্যারকে একটু সহযোগিতা করতে চাই। স্যার সংস্কার নিয়ে কথা বলেছেন। সরি স্যার, জগলু হায়দার স্যারকে, যে রাজনীতি সংস্কার স্যার এমন মানে বিএনপি কিছুদিন আগে, মাস 2 মাস আগে বিএনপির জেলা কমিটি, উপজেলার সভাপতি এবং সেক্রেটারিকে একটা জায়গায় বহিষ্কার করেছে যুবদলের, সকালবেলায় নির্দিষ্ট কারণে উল্লেখ কইরা। বিকালবেলা ওই জেলা কমিটিকে কেন্দ্রীয় কমিটি বহিষ্কার করেছে এই একই ঘটনার কারণ। এটা হচ্ছে আমাদের রাজনৈতিক বর্তমান অবস্থা, ঠিক আছে? তারপরে আপনারা আমাদের এখানে আপনারা এই একটা সুন্দর ইয়ার লেখছেন যে আমরা এই জুলাই থেকে এই জুলাই কি পেয়েছি। আমরা এই জুলাই থেকে এই জুলাই পর্যন্ত সবচেয়ে আগের অন্যান্য মানে স্বাধীনতার পরে বর্তমানে এই 1 বছরে জুলাই টু জুলাই এত উন্নত মানের চাঁদাবাজ পেয়েছি। এখন যদি আমাদের কোনো বিজ্ঞানী একটা রকেট বানিয়ে সমুদ্র পার বা পাহাড়ি অঞ্চলে ঢাকা থেকে যেতে চায় চট্টগ্রামে লঞ্চ করার জন্য, পরীক্ষা করার জন্য, ওই বিজ্ঞানীকেও ওই চাঁদা দিয়ে ওই ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত পৌঁছাইতে হবে। এটা হলো আমরা জুলাই থেকে জুলাইয়ের সর্বোচ্চ উপহার এবং সর্বোচ্চ উন্নত মানের রেকর্ড, সব রেকর্ড ভাঙ্গা চাঁদাবাজ। ধন্যবাদ স্যার আমাকে সুযোগ দেওয়ার জন্য। জি, ধন্যবাদ আপনাকে। শামীম সাহেব আনমিউট করেন, বলেন। আসসালামু আলাইকুম মনির ভাই, আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। জুলাই টু জুলাই আমরা 1 বছর অতিক্রম করেছি। আমাদের চোখে দৃশ্যমান কোনো সংস্কারও এই মুহূর্তে চোখে পড়েনি। আলোচনা আমরা অনেক শুনেছি, অনেক করেছি। এই মুহূর্তে আমাদের দরকার হচ্ছে যে আমাদের দৃশ্যমান কিছু চাই, যে এই দৃশ্যমান এই সংস্কারটা হয়েছে। আর রাজনৈতিক দলগুলোর ভিতরে এই সংস্কার হয়েছে, তাদের ইউনিয়ন, ওয়ার্ড বা উপজেলা, জেলা কমিটিগুলো শক্তিশালী করা হয়নি। দলের মধ্যেও কোনো তাদের সংস্কার নিয়ে আসা হয়নি। আর সরকার বাহাদুর আমাদের কি উপহার দিচ্ছেন যে
মানে সংবিধানের কি পরিবর্তন করতে চায়, তারা কি করতে চায়, পিআর করবে নাকি উচ্চকক্ষ বা নিম্নকক্ষ, কোনটা করবে আমরা এখনো এই ব্যাপারে কোনো একমত হতে পারিনি। আসলে এই আমাদের সন্দেহ যে আসলে সংস্কারগুলো হবে কি। জি। হুম। তো এই ব্যাপারে আমাদেরকে নিশ্চয়ই একটা নিশ্চয়ই একটা সিদ্ধান্ত আসতে হবে। এখন আমরা আসলে চাই যে আহ, মানে ফলাফল চাই, একটা দৃশ্যমান কিছু দেখতে চাই। আলোচনা আমরা জি, অনেক করেছি। জি, ধন্যবাদ আপনাকে। খুরশিদ আলম। আসসালামু আলাইকুম, যুক্ত করার জন্য ধন্যবাদ। ওয়ালাইকুম আমারও আসসালাম। প্রশ্ন মন্তব্য সাদা মনের মানুষ মাহবুব স্যারের কাছে, আমার প্রিয় স্যার। বলেন। আমার প্রশ্ন হচ্ছে যে স্যার এক এক দলে নির্বাচন নিয়ে তালবাহানা করছে, যেমন এনসিপি, জামাত বলতেছে আমরা নির্বাচনের পরিবেশ নাই, লেভেল ফিল্ড নেই, আমরা নির্বাচনে কোনো পরিবেশ নেই এখনো। কিন্তু কোনারা নির্বাচনের জন্য প্রত্যেকটি থানায় প্রার্থী দিয়ে রাখছে। যে জিনিসটা এমন যে আমার পেটে খিদে না, আমি কিন্তু খাবো না, আমি কিন্তু প্লেট নিয়ে বসে আছি। জামাতের হলো এটা যে সব জায়গায় ওনারা প্রার্থী চূড়ান্ত বলতেছে নির্বাচন পরিবেশ না, নির্বাচন আরো পিছানোর কথা বলতে আছে। আর এনসিপি বলতেছে নতুন সংবিধান, তারা নির্বাচনে যাবে না, সংসদ ছাড়া নির্বাচন যাবে না। আর ওই যে পিয়ার পদ্ধতি নির্বাচন করলে তো মাসাল্লাহ আওয়ামী লীগ তো 80 থেকে 90টা সিট হয়ে যাবে, কিন্তু আওয়ামী লীগ তো এখনো তো চূড়ান্ত নির্বাচনে আসতে পারবো কি না। ওখানে তো আওয়ামী লীগ ব্যক্তিকে ভোট দিবে নাকি, আমি কি পাগলকে ভোট দিলাম নাকি ছাগলকে ভোট দিলাম, ওটা তো আমি দেখলাম না। আমি মার্কাকে দিয়ে দিলাম, পাগল দেখা ছাগল দেখা দলের সিদ্ধান্ত নিব। আমি ভাই আপনার কাছে এই ভাই ব্যাপারে ভাই শুনতে চাই। পিয়ার আসসালামু পদ্ধতিতে আলাইকুম। কোনো পাগলও নির্বাচন করবে না, ছাগলও নির্বাচন করবে না। রাজনৈতিক দল নির্বাচন করবে, দলই নির্বাচন করবে। অনলাইনে একটু কথা বলবেন, আমি একটু ভাষাটা সংযত হয়ে কথা বলা দরকার। আমি কাকে আমি ধন্যবাদ। কাকে ভোট দিব আমি সেটা বলছি। সেটা আমি আপনি কাকে বলতে ভোট পারেন, দিব কাকে ভোট দেবো, যে পাগল রে দিলাম নাকি ছাগল রে ভোট দিন। পাগল ছাগলকে নির্বাচন করে বলেন, এরকম ভাষা কি অনলাইনে বলা যায়? তারেক, সাইদ তারেক, বলেন। আসসালামু আলাইকুম। মনির ভাই ধন্যবাদ। আমার একটা দেশকে ধ্বংস করার জন্য যে প্রধান যে বিষয় যুব সমাজকে ধ্বংস করা, এই 21-এ এই যে জুলাই এখানে যুব সমাজটাকে ধ্বংস করা হয়েছে। কিভাবে 71-এ, 69, 91-তে যতগুলো আন্দোলন হয়েছে এই যুব সমাজ অংশগ্রহণ করছে, ভার্সিটির ছাত্ররা অংশগ্রহণ করছে, কিন্তু ছাত্ররা দল গঠন করে নাই এবং ছাত্রদের টাকার লোভ দেখাইয়া মন্ত্রী পর্যায়ে নিয়ে যাওয়া হয় নাই। মন্ত্রী পর্যায়ে নিয়োগ দিয়া ছাত্রদেরকে নিয়ে দল গঠন করিয়া এই অল্প অল্প বাচ্চা শিশুদের নিয়ে দল গঠন করিয়া এদেরকে চরিত্র ধ্বংস করা হয়েছে। এবং এই যুব সমাজটাকে মূলত ধ্বংস করা হয়েছে। একটা দেশ ধ্বংস করার জন্য মূলত যুব সমাজ ধ্বংস করলেই যথেষ্ট। এবং দেখা যায় প্রতিটা ক্ষেত্রেই এই এনসিপির এই ছোট ছোট ছেলেরা যেভাবে সব প্রতিটা প্রতিষ্ঠানে যে চাঁদাবাজি করতেছে, লুটপাট করতেছে, আসলে এটা আসলে বাংলাদেশে কখনোই আর 53 বছরে হয় নাই যে ইউনূস সরকারের এই কিংস পার্টি গঠনের মাধ্যমে এই যুব সমাজটাকে ধ্বংস করা হয়েছে। ধন্যবাদ। জি, কবির, আনমিউট করেন, কোন প্রশ্ন থাকলে বলেন। কবির হোসেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মনির ভাই আমাকে যুক্ত করার জন্য, এবং এখানে অতিথিবৃন্দ সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আমার প্রশ্ন থাকবে, আমি মনির ভাই, আমি সাদা লেখাটা দেখতে পাচ্ছি না ক্লিয়ার। এই যে বিএনপি, উনি বিএনপি পন্থী ভাই, ওনার কাছে প্রশ্ন জাকির হোসেন থাকবে। শিশির। জাকির হোসেন শিশির। হ্যাঁ জি, জাকির হোসেন শিশির, মানে স্পষ্ট দেখা যাচ্ছে না নামটা। তো আমার ওনার কাছে প্রশ্ন থাকবে যে ওনার যেই দলের যেই রুমিন ফারহানা এবং ফজলুর রহমান, আসলে তারা কি আওয়ামী লীগ করে নাকি বিএনপি করে? যখন তারা আওয়ামী লীগ শাসন আমলে, আওয়ামী লীগ ছিল যখন শাসন করছে এদেশে, তখন তাদের কণ্ঠস্বর শুনছিলাম যে ওনারা এই বাংলাদেশ চায় না, এই স্বৈরাচার চায় না। তো যখন তারা এই আন্দোলন সংগ্রাম করে অলরেডি এদেশের ছাত্র জনতা এসে তাদের এই এই ব্যর্থতাকে দূরে সরিয়ে দিয়ে তারা এই জনতাকে মুক্তি করে দিয়েছে। তো এখন দেখছি শুধু নির্বাচন আর ছাত্রদের বিরুদ্ধেই বিএনপি ভাইয়েরা লেগে আছে।
কেন জানি না। আর আওয়ামী লীগের কথাগুলো তাদের কণ্ঠে এখন জনগণকে শোনাচ্ছে। রুমিন ফারহানা আমি স্পষ্ট দেখতেছি যে আন্দোলনের আগে এক সুর আর এখন দেখতেছি আরেক সুর। তো একজন লোকের দ্বিচারিতা দ্বিতীয় রূপ আমরা আসলে এটা বুঝতে পারি না। আপনারা কি খোলামেলা বুঝতে একটু বলবেন? জি, ধন্যবাদ।